রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর সার্বভৌমত্বের হুমকি, বলছে বিএনপি। জাতির সামনে সরকারকে স্পষ্টের দাবি জামায়াতের। কোনো মহামানবকে ক্ষমতায় বসাতে জুলাই আন্দোলন হয়নি বলেন আমির খসরু। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় ডাক 3 অঙ্গ সংগঠনের। সারা দেশে বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ 9 জেলায় 14 জনের মৃত্যু, সচেতন থাকার পরামর্শ। হজ যাত্রীদের জন্য লাব্বাইক অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। মধ্যরাতে 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর আগে হত্যার ফুটেজ ট্রাইব্যুনালে, নতুন 2 আসামি শনাক্ত। পলাতকদের ফেরাতে ইন্টারপোলে যাবেন আইজিপি। এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দাপট, প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 9 উইকেটে 227 রান, তাইজুলের 5 উইকেট। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। মিয়ানমারের আরাকানে মানবিক করিডোরের বিষয়ে সরকারের সিদ্ধান্তে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজারে গণসংযোগ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মানবিক প্যাসেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করার প্রয়োজন ছিল। এদিকে এই করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, মানবিক করিডোর বিষয়টি সরকারকে জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন, কারণ এর সাথে অনেক নিরাপত্তা বিষয় জড়িত থাকতে পারে। বাংলাদেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাই। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ক বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি। বিকেলে গুলশান কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এর আগে ন্যাপ, ভাসানী, পিপলস পার্টি এবং আম জনতা দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। এ সময় ডিসেম্বরে নির্বাচন দাবি করে মে মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান দলগুলির নেতারা। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দেশব্যাপী বৃহত্তর 4 সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপির 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। সমাবেশের আগে দিন প্রত্যেক বিভাগে বিষয়ভিত্তিক সেমিনারও করবে সংগঠনগুলো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জানান, আগামী 10 মে চট্টগ্রাম, 17 মে খুলনা, 24 মে বগুড়া এবং 28 মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। আমাদের বিশ্বাস, বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তর। সারা দেশে বজ্রপাতে 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা 4 জন, কিশোরগঞ্জে 3, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর ও নোয়াখালীতে 1 জন করে মারা গেছেন। পরিবারগুলোতে নেমেছে শোকের ছায়া। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
কুমিল্লার বরুড়া উপজেলার খোসবা ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের 2 শিক্ষার্থী সোমবার দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও মাঠে ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাতে 2 জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মুরাদনগরের কোরবানপুরে বজ্রপাতে 2 কৃষক মারা গেছেন। সোমবার সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কমলা ও খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের হাওরে ধান কাটার সময় 2 জন নিহত হয়েছেন। এদিকে সকালে মিঠামইন উপজেলার কেওড়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে খোলায় ধানের কাজ করছিল ফুলেছা বেগম নামে এক নারী। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। একই দিনে কালিকাটা হাওরে 4টি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায় সুনামগঞ্জ শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের রিমন নামের এক কলেজ ছাত্র। এ সময় তীব্র ঝড় বৃষ্টি শুরু হলে পথিমধ্যেই একটি গরু সহ বজ্রপাতে মারা যায় রিমন। নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী গ্রামের আরাফাত প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির পাশে মাদ্রাসা যাওয়ার সময় বজ্রপাতে মারা যায় তিনি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। হজ যাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেড কার্ড এবং হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন তিনি। প্রথমবারের মতো হজ অ্যাপ উদ্বোধন করে হজ যাত্রীদের এটি ব্যবহারে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় এই অ্যাপটি হজ যাত্রীদের পুরো হজ প্রক্রিয়া সহজ করবে বলে জানান তিনি। চলতি বছর হজ পালনের শুরু থেকে যাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তা ভাবনায় পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহারের সুযোগ পায় সেই লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ মধ্যরাতে 419 জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত সচিব, ডাক টেলিযোগাযোগ বিভাগ। এটা একটা মস্ত বড় পদক্ষেপ, যেহেতু এটা আগে কোনোদিন হয়নি। এটা একটা চিন্তা ছিল, চিন্তাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া, হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহারে এবং কাজের তথ্যের অভাব থেকে রক্ষা করবে, সেই তথ্যগুলো সমন্বিত পাবে। তো সেটা লক্ষ্য করে আজকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে। হজ যাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে, অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করব, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে। মার্কিন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তিনি এই লাইসেন্স অনুমোদন দেন। এটি বাংলাদেশে দ্রুতগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবায় এক নতুন অধ্যায় সূচনার। ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী ফয়াজ তৈয়ব জানান, দেশের দুর্গম অঞ্চলগুলোতে ফাইবার না থাকায় স্টারলিংকের সেবা অত্যন্ত কার্যকর হবে। বিশেষ করে লোডশেডিংয়ের সময় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট, সীমিত মোবাইল কাভারেজ এবং ফাইবার নেটওয়ার্কের ঘাটতি পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্টারলিংক আসায় মোবাইল এবং ব্রডব্যান্ড খাতে প্রতিযোগিতা বাড়বে এবং দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থায় বড় রূপান্তর আসবে। দেখছেন সংবাদ রাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে বের করার সময় ক্ষুব্ধ আইনজীবী এবং কিছু উত্তেজিত জনতা আনিসুল হককে মারধর করে। এ সময় পুলিশ তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
তার নামটা এজাহারে 3 নম্বরে আছে। মামলার সুষ্ঠু তদন্তের সাথে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আশুলিয়া 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 আসামি। 25 মে এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। তন্দ্রা তারুণ্যর প্রতিবেদন। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন ঢাকার অদূরে আশুলিয়া থানায় 6 তরুণকে গুলি করা হয়। পরে 5 মরদেহ ও জীবিত একজনকে আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করে পুলিশ সদস্যরা। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ মিলেছে। এতে নতুন করে আরও 2 জনকে শনাক্ত করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম, ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই দিন জমা দিতে হবে রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির মামলার তদন্ত প্রতিবেদনও। এছাড়া আরেক হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। পলাতক পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। জানান, ছাত্র জনতা হত্যা মামলায় আসামির সংখ্যা বেশি হলেও মামলাগুলো মিথ্যা নয়। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে 29 এপ্রিল থেকে 1 মে পালন করা হবে পুলিশ সপ্তাহ। কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে সবার সহযোগিতা চেয়ে আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন না হলে আর কখনোই হবে না। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটকে ব্যবহার করে যতটা সম্পদশালী হয়েছেন তার খোঁজ খবর শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্রিকেট সংশ্লিষ্ট 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে প্রায় 1000 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যর রিপোর্ট। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের একসময়ের প্রভাবশালী এই সভাপতি শুধু ক্রিকেটকে ব্যবহার করেই হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। পাপনের অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চল স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের ব্যয়, আইসিসির মেগা প্রকল্প আসরের খরচ সহ নানা খাতে অনিয়মের তথ্য পেতে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে তারা। সেখানে আগামী 7 কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় 26 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 2500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 18 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 22টি ব্যাংক হিসাবে 1120 কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট 2239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। এই কারণে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও বেসরকারি সংস্থা উদ্দীপনের পরিচালক পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ 15 জনকে আসামি করে 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। রোববার রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে সোমবার সকাল অবধি। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আমিন মেম্বার এবং গিয়াসউদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার রাতে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। পরে সোমবার সকাল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের চলে সংঘর্ষ। ভাঙচুর চালানো হয় 12 থেকে 15টি বাড়িতে। আহত হন উভয় পক্ষের অন্তত 20 জন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।